চলতি সপ্তাহে আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস, নেতানিয়াহু। শিক্ষার্থীদের লং মার্চ গুচ্ছ ভর্তি বাহালে সুপারিশ করবে ইউজিসি। আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যায় জড়িত হাসিনার খুব কাছের ৩ জন। মধ্যরাতে ঢাবি ও ৭ কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি। সর্বশেষ থাকছে বিরোধের নিষ্পত্তি, গাজাবাসীদের উত্তরাঞ্চলে ফেরার অনুমতি ইসরায়েলের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। চলতি সপ্তাহে আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলতি সপ্তাহে আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আলোচনার পর গতকাল রোববার রাতে নেতানিয়াহু এই তথ্য জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উল্লেখিত ৬ জিম্মির মধ্যে ৩ জনকে আগামী বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে, আর বাকি ৩ জনকে মুক্তি দেওয়া হবে আগামী শনিবার। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বিষয়ে আবার বলেছেন, চুক্তি কোনো ধরনের লঙ্ঘন সহ্য করবে না ইসরায়েল। গাজায় থাকা সব জিম্মিকে জীবিত ও মৃত ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে। বস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ সোমবার থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতি মধ্যস্থকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ সকাল থেকে উত্তর গাজায় ফিরিয়ে দেবে ইসরায়েল। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই হামলায় ১,২০০ জন নিহত হন, প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। সেই দিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ১৫ মাসের ইসরায়েলি হামলায় ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন, আহত লাখো ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৯ জানুয়ারি গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস, বিনিময়ে কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। শিক্ষার্থীদের লং মার্চ গুচ্ছ ভর্তি বাহালে সুপারিশ করবে ইউজিসি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী গুচ্ছ ভর্তিতে ২৪ বিশ্ববিদ্যালয়কে বাহাল রাখতে সুপারিশ করবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি। ওই সুপারিশ শিক্ষা মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করছে, রাষ্ট্রপতি এই ব্যাপারে অধ্যাদেশ জারি করবেন। গতকাল রবিবার দুপুরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান এবং শিক্ষার্থীদের প্রতিনিধি সিয়াম এই তথ্য জানান। এর আগে গতকাল সকাল ১১টায় শিক্ষার্থীরা আগরগাঁও মেট্রো রেল স্টেশনের কাছে মিছিল নিয়ে লং মার্চ টু ইউজিসি কর্মসূচি পালন করতে ইউজিসি ভবনের সামনে আসেন। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার প্রতিবাদে এবং ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বাহালের দাবিতে শিক্ষার্থীরা ইউজিসি ভবনের অভিমুখে এই কর্মসূচি পালন করেন। এরপর দুপুর ১১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। এরপর শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অধ্যাপক তানজিম উদ্দিন খান বলেন, গুচ্ছ বাহাল রাখতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত, কিন্তু এই নিয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়ার এখতিয়ার আমাদের নেই। সেই জন্য শিক্ষার্থীদের আমরা পরামর্শ দিয়েছি, তাদের লিখিত আবেদন করতে বলেছি। তারা যে আবেদন দেবে সেটাতে জোর সুপারিশ করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। শিক্ষার্থীদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া সিয়াম বলেন, ইউজিসি চেয়ারম্যান সহ কর্মকর্তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত হয়েছে আমরা লিখিতভাবে দাবি জানাবো। ইউজিসি তাদের জায়গা থেকে তারা সুপারিশ করবে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ভর্তির ফর্ম বাণিজ্যের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে। স্বাধীন দেশে একটি শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন। আগে একটি পরীক্ষা দিয়ে ২৪টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা করা যেত, যা ছিল খুবই শিক্ষার্থী বান্ধব। আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যায় জড়িত হাসিনার খুব কাছের ৩ জন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া হত্যায় শেখ হাসিনার খুব কাছের ৩ জন জড়িত ছিলেন বলে জানান তার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। আজ ২৭শে জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া হত্যার ২০ বছর। ওই হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে যুগান্তরকে এমন ভয়ানক তথ্য দিয়েছিলেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, ২০ বছর পার হয়ে গেছে আমরা বাবাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করা হয়। তার শরীরে প্রায় ৪০০ স্প্লিন্টার বিদ্ধ হয়। একটি ভাঙা অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা পাঠানো হয়। তিনি পথে মারা যান। আমরা দীর্ঘ ২০ বছর ধরে বিচারের অপেক্ষা করছি। আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, কারণ আওয়ামী লীগের অনেকেই এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, এটি আমরা জানতে পেরেছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ৩ জন গুরুত্বপূর্ণ এমপি আবু জাহির, মজিদ খান এবং ডাক্তার মুশফিক চৌধুরী জড়িত ছিলেন। হত্যার জন্য টাকা দিয়েছিলেন সালমান এফ রহমান। বিভিন্ন কারণে আমার বাবার সঙ্গে তারা শত্রুতা ছিল। সালমান এফ রহমান তার ব্যাংকের দুর্নীতি, শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্য আব্বার উপর খেপেছিলেন। সেই কারণেই তিনি পুরো ফান্ডিং করেছেন। তারা সবাই শেখ হাসিনার খুব কাছের লোক, তাই সুষ্ঠু তদন্ত হয়নি, সুষ্ঠু বিচার হয়নি। রেজা কিবরিয়া বলেন, একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হতে পারে না। আমরা এখন আশা করছি এর বিচার হবে, তবে এই সরকারের সময় নয়, ভবিষ্যতে সুষ্ঠু বিচার হবে। আমরা সবাই সেই বিচারের অপেক্ষায় রইলাম। সূত্র মতে, দফায় দফায় তদন্তে বেড়াজালে আটকে থাকা এই হত্যাকাণ্ডের বিচার এখনও আলোর মুখ দেখছে না। নানা জটিলতায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রায় পড়েছে। এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত হয়নি বলে শুরু থেকে দাবি করে আসছে নিহতের পরিবার। তাদের অভিযোগ, একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে বিচার করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। এতে বাঁচানোর চেষ্টা করা হয়েছে প্রকৃত অপরাধীদের, এমন দাবি জানিয়েছেন তারা। এই অবস্থায় বিচার নিয়ে হতাশা থাকলেও এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন নিহতদের পরিবার ও স্থানীয়রা। ২০০৫ সালে ২৭শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদর বাজারের স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট ৫ জন নিহত হন। এতে আহত হন ৪৩ জন। এই ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনের পৃথক ২টি মামলা হয়। কয়েক দফা তদন্ত শেষে ২০১৫ সালে বিএনপি নেতাদের জড়িয়ে ৩৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। এরপর লোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে প্রায় ৮ বছর আগে, কিন্তু শুরু থেকেই চার্জশিট সঠিক নয় বলে দাবি করেছেন শাহ এম এস কিবরিয়ার পরিবারের সদস্যরা। মধ্যরাতে ঢাবি ও ৭ কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি। মধ্যরাতে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ গভীর রাতে থামলেও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও নিউ মার্কেট সহ আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নীলক্ষেত, নিউ মার্কেট ও পলাশীর বড় অংশ জুড়ে গভীর রাতে দীর্ঘ একটা সময় বিদ্যুৎ না থাকার মধ্যে ক্যাম্পাসের আশপাশে ছড়িয়ে পড়া সংঘর্ষে চলাকালে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং রবার বুলেট ছোড়ার শব্দে ভীত ছড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকার রোববার রাত ১১টা থেকে ২:৩০ পর্যন্ত উত্তেজনা ছড়ানো এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর এসেছে। তাদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছেন হাসপাতালের ভর্তি কেন্দ্রের এক কর্মী। রাত ২:৩০টার দিকে ৭ কলেজের শিক্ষার্থীদের আহ্বানের একটি অংশকে নীলক্ষেত মোড়ে ছেড়ে ঢাকা কলেজের ক্যাম্পাসে ফিরে যেতে দেখা গেছে। তবে নিউ মার্কেট এলাকার জটলা করে কিছু কিছু শিক্ষার্থী রয়ে গেছেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের হল পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে পুলিশ। দুই পক্ষেই অনড় অবস্থান থাকায় পুরো এলাকার উত্তেজনাকর পরিস্থিতি বজায় রয়েছে। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি তিনি অনিবার্য কারণবশত সোমবার পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে। এদিকে হঠাৎ ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিরোধের নিষ্পত্তি, গাজাবাসীদের উত্তরাঞ্চলে ফেরার অনুমতি ইসরায়েল জানিয়েছেন তারা সোমবার সকাল থেকে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে ফেরার অনুমতি দেবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী
গোষ্ঠী হামাস শুক্রবারের আগেই ইসরায়েলি নারী আরবেল ইহুদ সহ 3 জিম্মিকে মুক্তি দেবে। রোববার মধ্যস্থকারী কাতারের এমন আশ্বাসের পর ইসরায়েল এই সিদ্ধান্ত জানায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার নিশ্চিত জানিয়েছেন হামাস বেসামরিক আরবেল ইহুদ সৈন্য আগাম বার্গার এবং আরেকজন জিম্মিকে মুক্তি দেবেন। রয়টার্স জানান, সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোকে সোমবার সকাল থেকে ফিলিস্তিনি ছিটমহলটির উত্তরাঞ্চলে তাদের বাড়ি ফেরার অনুমতি দেবে ইসরায়েল। নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের চুক্তি কোনো লঙ্ঘন সহ্য করবে না বলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্ণ বক্তব্য করেছেন। আমরা আমাদের জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে আনতে কাজ করে যাব। কাতারের ঘোষণার পর সোমবার ভোর রাতে হামাস বলেছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম পর্বে যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের তথ্য সম্বলিত একটি তালিকা মধ্যস্থকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থকার হওয়া চুক্তি অনুযায়ী প্রায় 6,50,000 ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে তাদের বাড়িতে ফেরার অনুমতি পাবে। টাইমস অব ইসরায়েল জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় 7টা থেকে বাস্তুচ্যুত গাজাবাসীদের নেটজিরাম সড়ক এবং রশিদ সড়ক দিয়ে হেঁটে উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দেবে বলে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র অভিজয় আদ্রে জানিয়েছেন। সকাল 9টা থেকে নিরাপত্তা তল্লাশির পর সালহাদিন সড়ক দিয়ে যানবাহন পার হতে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।